হ্যালো দর্শকবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি সেটা একটা খুবই গুরুতর বিষয়। গুরুতর বিষয় বলতে এমন একটা বিষয় যেটা নিয়ে মানে আলোচনা চারদিকে হচ্ছেই না। বড়, বড় মেইনস্ট্রিম মিডিয়াতেও হচ্ছে না। কিছু, কিছু জায়গায় হচ্ছে আবার কিছু, কিছু জায়গায় হচ্ছে না। পশ্চিমবঙ্গতে সেটা হচ্ছে না। তো আমাদের জানা উচিত একটা দেশের মধ্যে এত বড় ঘটনা ঘটে গিয়েছে সেই বিষয়ে আমাদের কোনো মানে অবুঝ হয়ে বসে রয়েছি। কি ঘটেছে? কালকে দিল্লিতে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি হওয়ার ফলে কি হয়েছে? রাউস আইএস বলে একটা প্রতিষ্ঠান রয়েছে। সেই রাউস আইএস, ওকে? আমি বানানটাও হয়তো ভালো করে করতে পারছি না। RAU বলে কি একটা কিছু, রাউত আইএস এরকম কোনো একটা নাম রয়েছে। সেই আইএস কোচিং সেন্টারের বেসমেন্টের মধ্যে জল ঢুকে যাওয়াতে ৩ জনের মৃত্যু ঘটেছে। মানে ৩ জনের মৃত্যু ঘটেছে দিল্লির মতো শহরে, যেখানে যেটাকে ভারতের রাজধানী বলা হয়, সেই রকম একটা শহরের মধ্যে বেসমেন্টে জল ভরে গিয়েছে। সেই জল ভরে গিয়ে সেখানে কিন্তু মৃত্যু হয়েছে ৩ জন স্টুডেন্টের। যারা বাইরের থেকে কোথায় গিয়েছিল? দিল্লিতে গিয়েছিল আইএস এর কোচিং মানে কোচিং নিতে অবশ্য। হয়তো পরবর্তীকালে তারা, কারণ ২ জনের বয়স তো একদম পিওর মানে ফার্স্ট ইয়ার হয়তো হবে। ফার্স্ট মানে কোনো এক্সামের প্রিপারেশন নিচ্ছে, আইএস এক্সামের প্রিপারেশন নিচ্ছে। কারণ একজনের বয়স ২১ বছর, একটা মেয়ের বয়স ২১ বছর এবং অন্যজনের বয়স ২২ বছর এবং ছেলেটির বয়স একটু বেশি, ২৯ বছরের কাছাকাছি। ছেলেটির নাম হচ্ছে, আমরা যেটা নাম যদি দেখতে চাই, ওকে? যেই ছেলেটির মৃত্যু ঘটেছে এই ঘটনার ফলে, সেই ছেলেটির নাম হচ্ছে অ্যা নবীন ডালবিন, ২৯ বছর বয়স, কেরালার সে, ওকে? কেরলের সে। এবং একজন রয়েছে যার ফটো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, তার নাম হচ্ছে শ্রেয়া ইয়াদব, ২২ বছর বয়স, ইউপি থেকে, ওকে? এবং আরেকজন হচ্ছে তানিয়া সোনি, যার ফটো আমরা পাইনি বা লাগিইনি, খোঁজার চেষ্টা করিনি। কারণ একটা খুবই দুঃখজনক ব্যাপার, সেটাকে একটা ছবি দেখিয়ে সেটার একটা মানে অনুভূতি নেওয়া, ফালতু একটা খবর বানানো একটা খুবই খারাপ ব্যাপার, ওকে? তানিয়া সোনি, ২১ বছর বয়স, তেলেঙ্গানা, ওকে? তেলেঙ্গানা থেকে এসেছিল রাউস আইএএস এর মধ্যে পড়াশোনা করতে। এবার দিল্লি খুব উন্নত হয়ে গেছে দেশটা আমাদের। তো কোনদিন দেখছি ট্রেন উল্টে যাচ্ছে রাস্তা থেকে, ওকে? নিজের পাট্রি থেকে ট্রেন উল্টে পড়ছে। কোন সময় দেখছি দিল্লির মতো জায়গায়, ওকে? দিল্লির মতো জায়গায় কি দেখা যাচ্ছে? বেসমেন্টের মধ্যে জল ভরে কেউ মারা যাচ্ছে, ওকে? যারা মানে স্বপ্ন দেখতে এসেছিল, তারা স্বপ্নের মধ্যেই জল সমাধি নিয়ে নিয়েছে। এরকম অবস্থা ঘটেছে। এবার ঘটনা তো ঘটে গেছে। এবার রাজনৈতিক বক্তৃতা আসবে। এবার রাজনৈতিক বক্তৃতার মধ্যে হয়ে গেছে আরেক ঘটনা। যেহেতু দিল্লি কেন্দ্রশাসিত অঞ্চল এবং দিল্লির মধ্যে কিন্তু বিধানসভাও রয়েছে, ওকে? সাথে আমাদের হচ্ছে বেশিরভাগ শক্তিটা কেন্দ্রের মধ্যে রয়েছে, ওকে? অর্থাৎ হচ্ছে দিল্লির মুখ্যমন্ত্রীও রয়েছে এবং তার মধ্যে পাওয়ার কিন্তু হচ্ছে দিল্লির যে কেন্দ্র সরকার তার মধ্যেও রয়েছে, ওকে? এবার এর উপর দোষ দিচ্ছে, এ ওপর দোষ দিচ্ছে। কারণ যেহেতু সেখানকার মুখ্যমন্ত্রী হচ্ছে আম আদমি পার্টি থেকে এসেছে এবং সেন্ট্রালে রয়েছে বর্তমানে বিজেপি পার্টি, সেইজন্য কি হচ্ছে একে অপরের উপর দোষারোপ করছে। এবার দোষারোপ করে তো কোনো কিছু হবে না। একে তো ছাত্রদের মানে চাকরি পাচ্ছে না। একে এক্সাম পেপার লিক হচ্ছে। ইউপিএসসির মতো জায়গায় ওবিসি নিয়ে ঘোটালা করছে কেউ, ওকে? হ্যান্ডিক্যাপ কোটার মিসইউজ হচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে এমন একটা ঘটনা উঠে আসছে যেখানে মানে ভালো একটা ড্রেনেজ সিস্টেম নেই, ভালো একটা জায়গা নেই। দিল্লির মতো জায়গায় যদি এরকম অবস্থা হয় তাহলে গোটা দেশের অবস্থা কি হয়েছে? সরকার বারবার চিল্লিয়ে চিৎকার মানে ভোটের সময় চিৎকার করে যে স্মার্ট সিটি ১০০ টাই স্মার্ট সিটি বানানো হবে। ১০০ টাই স্মার্ট সিটির মধ্যে স্মার্ট সিটি গুলো কই? আমাদের যদি রাজধানী দিল্লিরই এই অবস্থা হয়, দিল্লি এখনো পর্যন্ত স্মার্ট হতে পারেনি। এখনো পর্যন্ত গোটা দেশ কিভাবে স্মার্ট হবে? এই প্রশ্নটা এখন চারদিকে ছুটে বেড়াচ্ছে। সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং ও চলছে জিনিসটা। ওকে? ইউ আমি যদি ভালো করে বলে থাকি যে দিল্লির মতো জায়গা, দেশের রাজধানী তো সুন্দর হওয়া দরকার। ড্রেনেজ সিস্টেম একটু জল মানে বৃষ্টিপাত হলেই জল ভরে যাচ্ছে। পাম্প দিয়ে জল সরাতে হচ্ছে। গাড়ি ভেসে যাচ্ছে। যানবাহন ভর্তি হয়ে মানে জলের মধ্যে হাবুডুবু খাচ্ছে। লোকের কাজকর্ম বন্ধ হচ্ছে। মানে জল যে পড়ছে, জল বেরোনোর জায়গা পাচ্ছে না। এর দায়ী কে নেবে? আম আদমি পার্টি বলছে এটা দিল্লি কেন্দ্র সরকারের দায়িত্ব। কেন্দ্র সরকার ড্রেনেজ সিস্টেম ঠিক করেনি। কেন্দ্র সরকার বলছে এটা আম আদমি পার্টির রয়েছে। সবকিছুর মধ্যে মাঝখানে ফেঁসে যাচ্ছে গরিব সমাজ। যারা নিজের টাকা খেয়েছে, বিক্রি করে কি করেছে? পড়াতে পাঠিয়েছে নিজের বাচ্চাদের, তারাই কিন্তু ফেঁসে যাচ্ছে। আর ফেঁসে যাচ্ছে তো ঠিক আছে। এবার তোমাদের তার চেয়েও বড় মাথা ঘুরে বেড়াবে এই রাউত আইএস এর ফিস দেখে। ওকে? কত টাকা খরচা হয়েছে রাউত আইএস এর ফিস। ওকে? রাউত আইএএস এর ফিস হচ্ছে তোমার, যদি তোমরা সকলেই জানো, যদি না জেনে থাকো তো আমি তোমাদেরকে একটু বলে দিচ্ছি। ওকে? তো ইউপিএসসির ক্ষেত্রে তোমাদের দেখা যায় যে ইউপিএসসির ক্ষেত্রে ৩ টা পরীক্ষা হয়ে থাকে। একটা প্রিলিমস, মেইনস, ইন্টারভিউ। প্রিলিমস এর ক্ষেত্রে বিভিন্ন প্রকারের মানে সাবজেক্টের পরীক্ষা হয়ে থাকে। ওকে? কিন্তু আমি যদি মেইনস এর হিসাব করি, মেইনস এর বেসিক্যালি প্রিলিমস এর পড়ানো হয় না। মেইনস থেকে শুরু করা হয়। মেইনস পড়লে প্রিলিমস হয়ে যায়। ওকে? এবার প্রিলিমস এর ফিস তো দেওয়া নেই। মানে
মেইনসের ফিস যদি আমরা বলি, মেইনসের মধ্যে জেনারেল পেপার থাকে, জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 4। এসএ পেপার একটা থাকে, অপশনাল ২ টা থাকবে, এথিক্সের পেপার একটা থাকবে এবং ২ টো তো কম্পালসরি পেপার থাকে। ওকে? এবার তোমাদের হচ্ছে জেনারেল স্টাডিজ যে ৪ টা পেপার আছে, জিএস পেপার 1, 2, 3, 4 এই জেনারেল স্টাডিজ এর রাউতায় এর মধ্যে ফিস হচ্ছে ৳১,৭৫,৫০০। মানে তোমাকে ৪ টা পেপার করানো হবে। যে GS1, GS2, GS3, GS4 এই ৪ টা পেপার করানোর জন্য তোমার থেকে টাকা নেওয়া হবে ৳১,৭৫,৫০০ ফিস। এরপরে তুমি অপশনাল পেপার যাবে তোমার একটা অপশনাল মানে একটা সাবজেক্টে অপশনাল নিতে হয় তার ২ টো পরীক্ষা দিতে লাগে। সেই অপশনালের কোর্স ফি হচ্ছে ৳৫৫,৫০০। সিসেট পেপার দিতে লাগে প্রিলিমস এর ক্ষেত্রে সিসেট হয় জেনারেল স্টাডিজ জিএস পেপার হয় এবং হচ্ছে সিসেট পেপার হয়ে থাকে সিভিল সার্ভিস অ্যাপটিটিউড টেস্ট যাকে বলা হয়। সিসেট করার জন্য সেখানে টাকা নেওয়ানো হয় ৳১৮,৫০০। ওকে? প্লাস হচ্ছে টেস্ট সিরিজ করানোর জন্য ৳৯০,০০০ মানে পুরোপুরি মিলেমিশে তোমার খরচা পড়ে ৳৪,৫০,০০০। ৳৪,৫০,০০০ খরচা করে এই বাচ্চাগুলোকে সেখানে পাঠানো হয়েছে। বাচ্চা তো বলব না, আমার সমবয়সী বলতে পারো। কিংবা কেউ আমার থেকে বড়। এই মানে তো ভাবতে পারছো ৳৩,৫০,০০০ খরচা করে তাদেরকে পাঠানো হয়েছে এবং এখন তাদের মানে মৃতদেহ তাদের বাড়িতে ফিরে আসছে। মানে কি একটা পর্যায়ে আমরা পড়ে গিয়েছি। মানে এমন একটা পর্যায়ে পড়ে গিয়েছি যে মানে ভাবা যাচ্ছে না। একে তো কাজ নেই। কাজ না থাকার পরেও কি দেখা যাচ্ছে? কোচিং সেন্টার গুলোর মধ্যে কোনো মানে ব্যবস্থাপনা নেই এবং রাজ্যের মধ্যে তো ব্যবস্থাপনা নাই। দিল্লির মধ্যে তো কিছু নেই আমি বলতে গেলে। এত বড় একটা শহর, এত বড় একটা রাজধানী, রাজধানীর মধ্যে এই অবস্থা করে রয়েছে। কি হয়েছে? এখন ছাত্ররা মাঝখান এখন এসে বলছে যে কি করা হয়েছে? বেসমেন্টের মধ্যে লাইব্রেরি বানানো হয়েছে। মানে বিল্ডিং এর যে বেসমেন্ট রয়েছে, বেসমেন্টের মধ্যে লাইব্রেরি বানানো হয়েছে। সেই লাইব্রেরির মধ্যে ছাত্ররা পড়ছিল। এবার চারদিক থেকে এত স্পিডে জল এসেছে সেই বেসমেন্ট থেকে বাইরে বেরোতে পারেনি। মানে ভাবতে পারছো যে কত পরিমাণের মানে বাজে অবস্থা একটা সিচুয়েশন ক্রিয়েট করা হয়েছে যে সেখান থেকে মানে পড়ছিলে ভাবো তুমি একটা ঘরের মধ্যে এখন তুমি পড়ছো। ওই ঘরটার মধ্যে কত স্পিডে জল আসলে তুমি ঘরটা থেকে বেরোতে পারবে না। মানে এমন অবস্থা হয়ে গিয়েছে। সেখানে ৩ জন মারা গিয়েছে মানে ভাবনার বাইরে। ভাবনার বাইরে মানে আলাদাই ব্যাপার রয়েছে। ওকে? মানে বেসমেন্টের মধ্যে। তোমাদের একটা ভিডিও দেখিয়ে দিই যে এখন আন্দোলন চলছে। ওকে? আন্দোলন চলছে এখন এই পর্যায়ে। এই ভিডিওটা দেখুন বুঝতে পারবে যে আন্দোলন এই পর্যায়ে পর্যন্ত চলছে। মানে খুব খারাপ লাগছে দেখে আন্দোলনটা। সবাই এই বাজেটের পরে ঠিকই বলেছে। কি বলেছে? যে আমরা কি করছি? আমরা হচ্ছে ট্যাক্স দিচ্ছি বিকশিত রাষ্ট্রের মতো। যেমন ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইউএস এগুলা দেশে যেরকম ট্যাক্স নেওয়া হয় সেইসব দেশের মতো আমরা ট্যাক্স দিচ্ছি। কিন্তু আমাদেরকে ব্যবস্থা কিভাবে দেওয়া হচ্ছে? আমরা কি পাচ্ছি তার বদলে? সোমালিয়ার মতো দেশের মতো আমরা ব্যবস্থাপনা পাচ্ছি। ওকে? এরকম অবস্থা হয়ে গিয়েছে আমাদের কাছে। এখন কি করা যাবে? রাজনৈতিক পার্টিকে প্রতিবার ভোট দাও, ভরে ট্যাক্স দাও। ১ম এ কাজ করো সেখান থেকে ট্যাক্স দাও। কাজের পর খাওয়ার জিনিস কিনো তাতেও ট্যাক্স দাও। কিছু টাকা বাঁচিয়ে রাখো, তাতেও ট্যাক্স দাও। কিছু টাকা সেভিং করে কিছুতে ইনভেস্ট করো, তাতেও ট্যাক্স দিতে হবে। তারপরে যদি এইসব বাদ দিয়েও তোমার যদি মনে হয় তুমি নিজের নামে হেলথ ইন্সুরেন্স করাবে, সেই হেলথ ইন্সুরেন্স এর উপরেও তোমাকে ট্যাক্স দিতে হবে। তুমি মরে যাবে তার উপরেও তোমাকে ট্যাক্স দিতে হবে। মরার পরে যে কাপড়টা কিনা হবে, কাফন যেটাকে বলা হয়, সেই কাপড়টা যে কিনা হবে তার উপরেও ১৮% জিএসটির কাছাকাছি লাগানো হয়। মানে এই অবস্থায় পড়ে গিয়েছে সমাজ, দেশ। ট্যাক্স। ঠিক আছে, ট্যাক্স নিচ্ছে খুব ভালো কথা। দেশের উন্নতির জন্য ট্যাক্স খুবই দরকার। কিন্তু এইরকম আমরা সাবসিডি পাবো? মানে এরকম একটা পজিশনে আমরা গিয়ে দাঁড়িয়ে পড়েছি। মানে কোথাও যেতে লোকের ভয় করছে। বাইরে বেরোবে, লোক কি করছে? ট্রেনে উঠছে, ট্রেন রাস্তা থেকে মানে পাট্টি থেকে পড়ে যাচ্ছে। রাস্তায় বেরোবে, কোন সময় রাস্তার মানে ধসে পড়ে যাচ্ছে রাস্তা। ওভারব্রিজ দিয়ে যাবে, ওভারব্রিজ ভেঙে পড়ছে। নদীর ব্রিজ দিয়ে যাবে, নদীর পুল ভেঙে পড়ছে। বিহারে ৭ দিনে ৫ টা যদি ব্রিজ ভেঙে পড়তে পারে, আবার তো এবার টাকা দেওয়া হয়েছে। ৳৪৮,৯০০,০০,০০,০০০ টাকা দেওয়া হয়েছে। মানে ৳৪৯,০০০,০০,০০,০০,০০০ দেওয়া হয়েছে কাজ করার জন্য। আবার সেই পুল ভেঙে পড়বে। ওকে? এইসবই চলছে। এইসব চলছে, এইসব চলবে, এইসব দেখতে থাকবো আমরা। ওকে? কে কোন দিন কিভাবে মারা যাবে কেউ জানে না। ওকে? আপনিও মারা যেতে পারেন, আমিও মারা যেতে পারি। মানে এরকম অবস্থা হয়ে গিয়েছে। মানে অরাজনীতিকর ব্যবস্থা হয়ে গেছে। মানে ফ্রান্সে একসময় যে মানে ফ্রান্সের যে রিভলিউশন এসেছিল তার আগে যে যেমন ষোড়শ লুই, পঞ্চদশ লুই, চতুর্দশ লুই আপনারা ফ্রান্সের তো রিভলিউশন সবাই পড়েছেন। তো সেরকম অবস্থা হয়ে গেছে। তার রেভলিউশনের পূর্ববর্তী সময় যে অবস্থা ছিল পঞ্চদশ লুই, চতুর্দশ লুই, ষোড়শ লুইয়ের সময় সেরকম ব্যবস্থাপনা হয়ে গিয়েছে। ট্যাক্সের পর ট্যাক্স নেওয়া হচ্ছে। সাবসিডির বদলে দেওয়া হচ্ছে কচু। মানে কচু খেয়ে জীবন ধারণ করো।
এইসবই চলছে। ওকে। চলুন আর কি করা যাবে আপনাদের সাথে? দেখা হবে নেক্সট ভিডিওতে। কিছু করার নেই। আপনিও দুঃখ প্রকাশ করতে পারেন, আমিও দুঃখ প্রকাশ করতে পারি। আজকে হয়তো আপনার বাচ্চাটাও সে জায়গায় থাকতে পারতো যে জায়গায় এরা ছিল আজকে। ওকে। ভেবেচিন্তে কাজ করতে হবে, ভেবেচিন্তে ভোট দিতে হবে। ভোট সবসময় ভেবেচিন্তে দিবেন এবং কখনো দেখবেন না যে আপনার পছন্দের কে। আপনার পছন্দ দেখে লাভ নেই। যে আমি অমুক জনকে যে দিল্লিতে বসে আছে আমি অমুক জনকে পছন্দ করি। ওর মুখ দেখে আমি আমার বাড়ির এলাকার চারপাশে ভোট দিচ্ছি। নো। আপনার বাড়ির চারপাশে যখন আপনার ওখানে পঞ্চায়েত ভোট হবে, আপনার বাড়ির চারপাশে যারা ভালো রয়েছে তাকে আপনি ভোট দিবেন। সে যে পার্টিরই হোক না কেন। সে যে ধর্মের হোক, সে যে জাতের হোক, আপনি তাকে ভোট দিবেন। সে যদি আপনার জন্য কাজ করতে ইচ্ছুক হয়, আপনাকে যদি কাজ করে দেয়, তাহলে আপনি তাকে ভোট দিবেন। এবার যখন রাজ্যের লেভেলে যাবে সেই সময় দেখবেন যে কাকে আপনি সলিড রূপে দেখছেন। আপনার জন্য কে কাজ করেছে? আপনার যে রাজ্য রয়েছে, আপনার যে জেলা রয়েছে, সেই জেলা স্তরে কে কাজ করেছে? ১ম এ দেখবেন যে আপনি আপনার গ্রামের স্তরে কে কাজ করছে, আপনি তাকে ভোট দিবেন। সে যে পার্টির থেকে হোক না কেন। তারপরে দেখবেন আপনার যে রাজ্য স্তরে কে রয়েছে, সেই রাজ্য স্তরে যে ভালো রয়েছে তাকে ভোট দিবেন। এরপরে যখন দেখবেন আপনি দেশের স্তরে কে ভালো কাজ করছে, তা আপনি তাকে ভোট দিবেন। মানে এরকম পর্যায়ে পড়ে এসে আপনি কাউকে ভালোবেসে ভোট দিতে পারবেন না। ভালোবেসে যদি ভোট দিতে পারেন, তাহলে ভেবে নিবেন যে একদিন না একদিন আপনারও সময় আসবে, একদিন আপনারও ডানা কাটা হবে। ওকে? এই বিষয়টাই রয়েছে। তো আর কিছু বলা উচিত নয়। ওকে? বিষয়টা খুবই দুঃখজনক। কারণ ইউপিএসসির ক্যান্ডিডেট তো তারাও একদিন মানে নকশাই হতে চেয়েছিল বা আইএএস অফিসার হতে চেয়েছিল। সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা মানে এই অবস্থা তাদের সাথে হয়েছে সেটা একটা খুবই দুঃখজনক ব্যাপার। আমার কাছেও, আপনার কাছেও, যেকোনো ব্যক্তির কাছে একটা দুঃখজনক ব্যাপার। চলুন আজকের জন্য এতটুকুই রাখা হচ্ছে। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। হ্যাভ a গুড ডে। বাই, বাই।